আমি আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে আম্মু ডাকে শুনে লাফ দিয়ে উঠলাম, কারণ যদি না উঠি তাহলে আম্মুর হাতে খুন্তি মারে খেতে হবে। তাই আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এসে দেখি আব্বু সোফায় বসে ব্যাপারে মুখ গুজে আসে। আমি আব্বুকে দেখে বললাম, নীরা, গুড মর্নিং আব্বু। আব্বু, গুড মর্নিং মামুনি। তখনই আম্মু এসে আমার কাছে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, আম্মু, যা তো নিরু একটা নিয়ে তুর্যকে দিয়ে আয়। আমি মনে মনে বলি, নীরা, যার থেকে বাঁচা থাকতে চায় তার কাছেই বারবার নিজেকে সোপর্দ করতে হয়। দূর দূর ছাই ভালো লাগে না কিছু। কি আর করব, অগর তো যেতেই হবে। না গেলে তো আমার মাদার বাংলাদেশে তার বিখ্যাত খুন্তি নিয়ে হাজির হবে, সে ভয়ে যেতে হচ্ছে। আমি ধীরে ধীরে সাইকো ব্যাটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকে একটা থুতু দিয়ে দরজা নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কি করব বুঝতে পারছি না। দরজা একটু ধাক্কা দিতেই বুঝলাম দরজাটার ভিতর থেকে আটকানো নেই। আমি দরজা খোলার ভেতরে প্রবেশ করলাম। দেখি ভাইয়া বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পড়ছিল। বুঝলাম ভাইয়া শাওয়ার নিচ্ছে। এর ফাঁকে আমি চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে চলে যেতে চাইলাম। অমনি ওয়াশরুমের দরজার খট করে খুলে যায়, আর আমি সেই দিকে তাকিয়ে একটা ঝটকা খাই। একদম ক্রাশ খাওয়ার মতো ঝটকা। তুর্য ভাইয়া কোমরে শুধু একটা টাওয়াল জড়ানো, চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। বুকের মধ্যে ছোট ছোট পানি, কানগুলো মুক্তাদানার ন্যায় চিকচিক করছে। কি যে সুন্দর লাগছে, একদম রসগোল্লার মতো। মনে হচ্ছে টুপটুপ করে গিলে ফেলি। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। ভাইয়া আমার এই অবস্থা দেখে বলে, তুর্য, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মানছি আমি খুব সুন্দর, তাই বলে আমার দিকে এমন খেয়ে ফেলার লুকে তাকিয়ে থাকবি? ভাইয়ার কথায় আমার হুঁশ ফিরে আসে। এতক্ষণ আমি ওই লোকটার দিকে বেহায়ার মতো তাকিয়েছিলাম। এখন কিভাবে উনি আমার চোখে নামিয়ে নিয়ে মনে মনে বলি, নীরা। ছা, নীরা, তুই এতটাই বেহায়া? তুই এতক্ষণ ওই সাইকোটার দিকে এভাবে তাকিয়েছিলি? আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বলে উঠি, নীরা, আসলে ভাইয়া, তোমার চা নিয়ে এসেছিলাম, টেবিলে রেখে গেলাম, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। এই বলে আমি চলে আসতেই চাইলাম, অমনি ভাইয়া আমার হাতটা টেনে ধরে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া কেমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নীরা, কিছু বলবে ভাইয়া? ভাইয়া স্লো ভয়েসের নেশালো গলায় বলে ওঠে তুর্য। নীর পাখি, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু তোর কাছে পেলে আমার সব কিছুই এলোমেলো হয়ে যায়। আমি নিজের মধ্যে থাকি না জান। তোর কাছে পেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার গলায় মুখ ডুবিয়ে দেয়। ওনার এমন স্পর্শে আমার সারা শরীর কেঁপে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি করছে কি উনি? আমার চোখ বড় বড় হয়ে যায়। আমি যেন নাড়াচাড়া করতেও ভুলে গেছি। ভাইয়া স্পর্শ আরো গম্ভীর হচ্ছে, আর ওনার এমন স্পর্শে আমার ভিতরেও যেন কিছু একটা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি আর কোনো কথা না বলেই দৌড়ে উনার রুম থেকে বেরিয়ে যাই। আমার রুমে গিয়ে জোরে জোরে হাঁপাতে থাকি। এটা উনি কি করলেন আমার সাথে, ভাবতেই আমার সারা গা কাঁটা দিয়ে উঠছে। কলেজের শ্রাবন্তী আর আমি একটা গাছের নিচে বসে আছি। শ্রাবন্তী আমার বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রাণ। আমাকে এমন গোমরা মুখে বসে থাকতে দেখে বলে, শ্রাবন্তী, কিরে নীরা, তুই এভাবে গোমরা মুখে বসে আছিস কেন? কি হয়েছে তোর? নীরা, আর বলিস না, ওই সাইকোটা আসছে থেকে
আমাকে ঝালিয়ে মারছে। শ্রাবন্তী, কে ওই তুর্য ভাইয়া? তোর কি করলো তোর সাথে? নীরা, কি করেনি তাই বল। এতদিন আমি খুব শান্তিতে ছিলাম, কিন্তু ওই সাইকোটা এসে আমার সব শক্তি কেড়ে নিচ্ছে। শ্রাবন্তী আমার কথায় হেসে দেয়। নীরা, এই একদম হাসিস না বদ মাইয়া। তোর দাঁত তুলে কাটকিওয়ালাকে দিয়ে দিব, কিন্তু বলে দিলাম। আমার কথায় শ্রাবন্তী হাসি থামিয়ে দেয় আর বলে, শ্রাবন্তী, তুর্য ভাইয়ার বোনের বিয়ে তাই না রে? নীরা, আর 1 সপ্তাহ পর বিয়ে। তুই কিন্তু পরশুই আমাদের বাড়িতে চলে যাবি, নয়তো তোর খবর আছে, বলে দিলাম। আমি কোনো কথা শুনতে চাই না। শ্রাবন্তী, আচ্ছা মেরিমা যাব। নীরা, এই আমি তোর কোনো জন্মের মারে আমাকে মা ডাকছিস? শ্রাবন্তীর কপাল চোপড়ে বলে ওঠে শ্রাবন্তী। আরে একটা তো কথার কথা। রাত্রে কারো উন্মত্ত ঠোঁটে চেয়ার আমার ঘুমটা হালকা হয়ে গেল। আমি চোখ খুলে দেখি। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন, চলবে।